দীর্ঘ 10 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বোধহয় আপার প্রাইমারি টেট বাংলার বুকে হতে চলেছে। কেন এই কথা বললাম? আমরা জানি গত 8ই এপ্রিল কলকাতা হাইকোর্টে কমিশনকে রীতিমতো তুলোধনা করলেন বিচারপতি এবং জানালেন গত 10 বছর ধরে কেন নিয়মিত টেট পরীক্ষা নেওয়া হচ্ছে না এবং স্পষ্ট নির্দেশ দিলেন আগামী 3 সপ্তাহের মধ্যে কমিশনকে একটা টেট পরীক্ষার টেন্টেটিভ ডেট তাদেরকে জানাতে হবে। তো পুরো কনভারসেশন দেখে যেটা মনে হলো, বাংলার ছাত্রছাত্রীরা একটা আশার আলো পেল এবং সেটা নিয়ে ইতিমধ্যে আমি ভিডিও করেছি এবং তারপর থেকে তোমরা আমাদের কাছে বারবার আপডেট চেয়েছো আপার প্রাইমারি সম্পর্কে। তো ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের সকলকে বলছি, আপার প্রাইমারি টেটের সমস্ত আপডেটের প্রতি বিএসএসসিআইয়ের ফুল টিম পাখির চোখ করে বসে আছে। তাই প্রতিনিয়ত সমস্ত আপডেট ভিডিও আসার আগে তুমি যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করে যেও। ইতিমধ্যে আপার প্রাইমারি টেট টার্গেট আপার প্রাইমারি বলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা ক্রিয়েট করেছি। তো তুমি, তোমাকেই বলছি, যদি তুমিও জয়েন হতে চাও ঝটপট টার্গেট আপার টেট 2025 লিখে কমেন্ট করো। আমি যারা এটা লিখে কমেন্ট করবে তাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেব, যেখানে নিয়মিত তোমরা ক্লাস থেকে শুরু করে বিভিন্ন তথ্য, আপডেটেড তথ্য সবার আগে পেয়ে যাবে। তো চলো, তোমরা যে বিষয় নিয়ে আমাকে সব থেকে বেশি প্রশ্ন করেছিলেন, স্যার আপার প্রাইমারি টেট যোগ্যতা, পরীক্ষা পদ্ধতি, সিলেবাস, বয়সসীমা A to Z বিষয় নিয়ে একটা যদি ভিডিও করেন, ঠিক যেভাবে EMRS থেকে KVS সমস্ত পরীক্ষার ক্ষেত্রে করেন। তো আজকে এই ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই ভিডিওটা দেখার পর আপার প্রাইমারি টেটের এই বিষয়গুলো নিয়ে তোমাকে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না, কথা দিলাম। শুধু একটাই শর্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু ধৈর্য ধরে, কারণ ভিডিওটা একটু বড় হতে চলেছে। তাহলে চলো শুরু করা যাক। তো সবার প্রথমেই বলি যে আপার প্রাইমারি টেট জিনিসটা ঠিক কি। পশ্চিমবঙ্গে যে সমস্ত সরকারি স্কুলগুলো আছে সেখানে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই আপার প্রাইমারি এই পরীক্ষাটি হয়। আমরা জানি প্রাইমারি টেট 2022-2023 সালে পরীক্ষা হয়েছিল। তো 2022 বা 2023 সালে যে পরীক্ষা হয়েছে সেটা কিন্তু 1 to 5 এর নিয়োগের ক্ষেত্রে। প্রাইমারি সেকশন মানে ওটা, 6 to 8 মানে আপার প্রাইমারি। তো 6 to 8 আপার প্রাইমারির জন্য এই পরীক্ষা হতে চলেছে। 9, 10 এবং 11, 12 এর ক্ষেত্রে SLST নাম দেওয়া হয়, ঠিক আছে। তো এই যে পরীক্ষা আপার প্রাইমারি পরীক্ষা, সেটা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত, ঠিক আছে। সিটেটের ধাঁচে এই পরীক্ষা হয়, অর্থাৎ সিটেট পেপার 2 ক্লাস 6 to 8 এর জন্য যে পরীক্ষাটা নেওয়া হয় সেই ধাঁচেই কিন্তু পরীক্ষা হয়। জানিয়ে রাখি, সিটেটের সঙ্গে আর WB আপার প্রাইমারি টেটের কিন্তু বিস্তর বিল মানে একই, দুই ভাই, ঠিক আছে। সিলেবাস এক, পরীক্ষা পদ্ধতি এক, প্রশ্নের ধরন এক, প্রত্যেকটা টপিক এক। শুধু আলাদা কি, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের প্রশ্ন বাংলাতে হয়, সিটেটের প্রশ্ন ইংরেজিতে হয়। তুমি যদি সিটেটের প্রস্তুতি ভালো করে নাও, তুমি তো বাঙালি, তুমি WB টেটের আপার প্রাইমারি সেকশন কিন্তু অটোমেটিক ক্লিয়ার করে আসতে পারবে, যদি একটু তুমি ঠিক মতো পড়াশুনোটা করতে পারো, ঠিক আছে। শুধু প্রশ্নের ভাষা আলাদা, বাকি সমস্ত কিছু এক, তবুও ইন ডিটেলস আমি আলোচনা করে দেব। তো চলো নেক্সট স্লাইডে দেখা যাক কি আছে। বেতন কাঠামো। স্যার আমি যদি এই চাকরিটা পাই বেতন কত পাবো? জানিয়ে রাখি, প্রতি মাসে 33,400 টাকা বেসিক পে থাকবে। আজকের ডেটে যেটা আছে আমি সেটা বলছি। সঙ্গে DA থাকবে, HR থাকবে। মেডিকেল নিয়ে প্রতি মাসে আজকের ডেটে যারা আপার প্রাইমারিতে চাকরি করছে তারা 42,384 টাকা বেতন পান, ঠিক আছে। স্যার বয়সসীমা, জেনারেলদের জন্যে 40 বছর বয়স পর্যন্ত পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে, ওবিসিদের জন্যে 43, SC STদের জন্যে 45। তো এই হচ্ছে আমাদের বয়সের ঊর্ধ্বসীমা, ঠিক আছে। তো যাদের এই বয়সের মধ্যে বয়সসীমা আছে তারা কিন্তু প্রত্যেকে 2025-এ একটা আপার প্রাইমারি দেওয়ার সুযোগ পাচ্ছ। তো চলো দেখে নেওয়া যাক নেক্সট স্লাইডে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। যে প্রশ্নটা আমাকে অনেকে করেছো, স্যার আমার DLED করা আছে, B.Ed করা নেই, আমি কি আপার প্রাইমারিতে বসতে পারবো? হ্যাঁ পারবে। কি লাগবে তার জন্যে? ন্যূনতম 50% নাম্বার সহ স্নাতক পাস
মাইন্ড ইট, উচ্চ মাধ্যমিক নয়, স্নাতক উইথ 50% নাম্বার, সঙ্গে ডিএলএড অথবা বিএড। তাই যারা শুধু ডিএলএড করে বসে আছো তারা অনেকেই ভাবছো শুধু উচ্চ মাধ্যমিকের নাম্বার দিয়ে হয়ে যাবে, তা কিন্তু হবে না। ডিএলএড থাকলেও তোমার বিএতে 50% মার্কস লাগবে, অনার্স হোক পাস হোক সেটা ম্যাটার নয়, কিন্তু 50% মার্কস হলেই হবে, ঠিক আছে। আর তার সঙ্গে ডিএলএড অথবা বিএড যে কোনো একটা থাকতে হবে। সংরক্ষিত প্রার্থীরা অর্থাৎ এসসি এসটি ওবিসি যারা আছো তারা কিন্তু এই যে 50% সেখানে একটা রিল্যাক্সেশন পাবে অ্যাজ পার রুলস, যেটা সবাই পায় তোমরাও পাবে। ক্লিয়ার? চলো নেক্সট দেখে নেওয়া যাক নির্বাচন পদ্ধতি। ঠিক আছে, পদ্ধতিটা কি? 2014 সালে শুধুমাত্র টেট পরীক্ষা হয়েছিল, কোনো বিষয়ভিত্তিক পরীক্ষা হয়নি। এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। তোমরা আমাকে বারবার এই প্রশ্ন করেছো যে স্যার বিষয়ের পরীক্ষা, আমার সাবজেক্টের পরীক্ষা আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে হবে কিনা। ইতিমধ্যে সেটা নিয়ে আমি ভিডিও ইন ডিটেলস বানিয়ে দিয়েছি। হতে পারে, হওয়ার সম্ভাবনা কতটা, না হওয়ার সম্ভাবনা কতটা, সব কিছু আলোচনা করেছি, তোমরা এই চ্যানেলের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবং এই যে টেট পরীক্ষা 2014 সালে হয়েছিল, সেখানে কিন্তু টেট পরীক্ষার পাশাপাশি একটা লিখিত পরীক্ষা এবং তারপরে একটা ইন্টারভিউ হয়েছিল, তার মাধ্যমে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল, অর্থাৎ দুটো ধাপে নিয়োগ করা হয়েছিল। তবে নতুন নিয়োগের ক্ষেত্রে বারবার বলছি, নতুন যে আপার প্রাইমারি হবে সেখানে কিন্তু টেট পরীক্ষার পাশাপাশি সাবজেক্টের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। স্যার কেন এই সম্ভাবনা রয়েছে সেটা নিয়ে আমি আর এই ভিডিওতে সময় নষ্ট করব না, কারণ ইতিমধ্যে ডেডিকেটেড এই টপিকটার উপরে আমি ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি, তোমরা এই চ্যানেলে দেখে নিও। আচ্ছা, যারা আজকে এই চ্যানেলে আমার ভিডিওটা প্রথম দেখছো আমি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তুমি এই ভিডিওটা দেখছো কারণ তুমিও শিক্ষক হতে চাইছো, কি ঠিক বলছি তো? যদি তুমিও শিক্ষক হতে চাও তাহলে পশ্চিমবঙ্গের বুকে একমাত্র ডেডিকেটেড চ্যানেল, যারা আগামী দিনের যারা শিক্ষকতার স্বপ্ন দেখছে তাদের জন্যে সারা ভারতবর্ষের শিক্ষক নিয়োগের সমস্ত পরীক্ষার গাইডেন্স আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। শুধু তথ্য নয়, সঠিক তথ্য সঠিকভাবে, পাশাপাশি ফ্রি প্রচুর ক্লাস আমাদের এই ইউটিউব চ্যানেলে আছে। তোমরা প্রতিটা পরীক্ষার জন্য বিভিন্ন ডেডিকেটেড ক্লাস পাবেন, স্যার ম্যাডামদের পাবে, মক টেস্ট পাবে। সো আজই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর তুমি যদি এরকমই একটা চ্যানেল খুঁজছিলে এতদিন, তাহলে অবশ্যই একটা লাইক দাও আর কমেন্ট করে জানিয়ে দাও। বেশ, তো পশ্চিমবঙ্গের অন্যান্য শিক্ষক নিয়োগের পরীক্ষার মতোই এই পরীক্ষাতেও ইন্টারভিউ থাকবে। কতবারও ছিল, লিখিত পরীক্ষার নম্বর, ইন্টারভিউয়ের নম্বর এবং একাডেমিক স্কোরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে বা প্রকাশ করা হতো এতদিন। ঠিক আছে, স্যার একাডেমিক কি থাকবে? এই নিয়ে অনেকে অনেক প্রশ্ন করবে। দেখো, নোটিফিকেশন আসলে তারপরেই বোঝা যাবে যে এবার একাডেমিক থাকবে কিনা। তবে লাস্টবার কিন্তু লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, তার সঙ্গে একাডেমিক তিনটে মিলেই কিন্তু স্কোর করা হয়েছিল। বোঝাতে পারলাম? তো চলো নেক্সট দেখে নেওয়া যাক কি কি সাবজেক্ট আমাদেরকে পড়তে হবে। দেখো, বারবার যেটা বলছিলাম, একেবারে সিটেটের স্টাইলে এখানেও পরীক্ষা হয়। সবার প্রথমে সিডিপি, শিশু মনস্তত্ত্ব। সিডিপিতে টোটাল 30টা প্রশ্ন থাকে, 30 নম্বর। ল্যাঙ্গুয়েজ 1 তুমি বাংলা নিতে পারো, বাংলা। ল্যাঙ্গুয়েজ 2 ইংরেজি, সেখানেও 30টা করে প্রশ্ন থাকে, 30 করে নাম্বার থাকে। এর সঙ্গে থাকে ম্যাথ অ্যান্ড সায়েন্স। যারা সায়েন্স সাবজেক্ট থেকে এসছো, যারা স্নাতকে সায়েন্স নিয়ে পড়াশুনো করেছো, তাদের জন্য থাকে ম্যাথ অ্যান্ড সায়েন্স। সেখানে কি কি সাবজেক্ট থাকে? সেখানে থাকে অঙ্ক, থাকে ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 4টে সাবজেক্ট থাকে। যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশুনো করেছো তাদের জন্য থাকে সোশ্যাল সায়েন্স, সেখানেও বা সোশ্যাল স্টাডিজ, সেখানেও 4টে সাবজেক্ট থাকে। কি কি থাকে? হিস্ট্রি থাকে, জিওগ্রাফি থাকে, পলিটি থাকে, আর ইএনভিএস থাকে। কি কি বললাম? হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি আর ইএনভিএস, এই 4টে সাবজেক্ট পড়তে হয়। তো এই 4টে সাবজেক্ট মিলে কত নাম্বার থাকে? 60টা প্রশ্ন, 60 নাম্বার। টোটাল 150 নাম্বারের পরীক্ষা কিন্তু নেওয়া হয়, একেবারে সিটেটের মতো। এবং জানিয়ে রাখি, এই প্রত্যেকটা জায়গাতে এখানে 30-এর মধ্যে 15টা প্রশ্ন সাবজেক্টের থাকে, 15টা পেডার থাকে। এখানেও ল্যাঙ্গুয়েজ 2তেও 15টা প্রশ্ন সাবজেক্টের, 15টা পেডার। সোশ্যাল স্টাডিজ বা ম্যাথ অ্যান্ড সায়েন্সের ক্ষেত্রে 40টা প্রশ্ন সাবজেক্টের, 20টা পেডাগগির প্রশ্ন। মানে আমরা যদি দেখি, ঠিক আছে, শুধুমাত্র পেডাগগি পোর্শন থেকে প্রথমে সিডিপিটাও তো পেডাগগি একরকম,
তো 30 প্লাস 30 60 প্লাস 20 80 নম্বর ওয়েটেজ কিন্তু শুধুমাত্র পেডাগগির পার্ট থেকে। তাহলে বুঝতে পারছো তোমাদের বিএড এর পড়াশোনাটা কতটা জরুরি। যারা 2 বছর বিএড এ খুব ভালো করে পড়াশুনো করেছো তাদের জন্য কিন্তু সোনায় সোহাগাই পরীক্ষা পাস করা খুব কঠিন বিষয় নয়। তবে বারবার বলে রাখবো, পেডাগগির কনসেপচুয়াল প্রশ্ন হয়, এখানে কোনো প্রজেক্ট বেস বা কিছু খাতার টোকা প্রশ্ন আসে না, একদম কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে, ঠিক আছে। তাই যারা আপার প্রাইমারিকে টার্গেট করছো তারা কিন্তু এখন থেকেই নিজের প্রস্তুতিটাকে শুরু করে দিতে পারো। এবং এই সমস্ত কিছুর পরেও 100 নম্বরের একটা বিষয় ভিত্তিক পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু এবছর আছে। বোঝাতে পারলাম? তো চলো নেক্সট দেখে নেওয়া যাক। নেক্সট কি, তোমাদের কিছু প্রশ্ন, বেশ কিছু প্রশ্ন গত 2-3 দিনে তোমরা আমাদেরকে করেছো, ঠিক আছে। আরও একবার জানিয়ে রাখি, যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি কিন্তু আপার প্রাইমারির ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি জয়েন হতে চাইছো ফ্রি গাইডেন্স পাওয়ার জন্য, তারা অবশ্যই কমেন্ট করো। হ্যাঁ, আমি তোমাকেই বলছি, ইমিডিয়েট তুমিও কমেন্ট করো যে স্যার টার্গেট আপার প্রাইমারি 2025। যারা যারা এই কমেন্টটা করবে প্রত্যেককে আমি নিজে কমেন্ট করে গ্রুপের লিঙ্ক দেব, ঠিক আছে। তো তোমরা কি কি প্রশ্ন এই কদিনে আমাকে ফোনে করেছো? স্যার যারা বিএড ডিএলএড কোর্স সম্পূর্ণ হয়নি অর্থাৎ অ্যাপিয়ারিং প্রার্থীরা কি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে? দেখো, আমি এক্ষেত্রে বলে রাখি যে আমরা যদি দেখি আগের পরীক্ষাতে কিন্তু সুযোগ পাইনি, কিন্তু যদি আমরা সিটেটের দিকে লক্ষ্য রাখি তখন দেখবো যে বিএড যারা ফার্স্ট ইয়ার কমপ্লিট করে অর্থাৎ সেকেন্ড ইয়ারে চলে গেছে, মানে থার্ড সেমিস্টারে চলে গেছে, বা ডিএলএড এর ক্ষেত্রেও তাই, তারা কিন্তু সিটেট পরীক্ষায় বসার সুযোগ পায়। এবং আমরা যদি লাস্ট 2022-এর প্রাইমারি টেট দেখি সেখানেও কিন্তু অ্যাপিয়ারিংরা সুযোগ পেয়েছে। এবার এই আপার প্রাইমারির ক্ষেত্রে এরকম সুযোগটা দেওয়া হবে কিনা সেটা সময় বলবে। তবে যেহেতু এনসিইআরটি রুলস এবং সিটেটের রুলসকে মান্যতা দিয়েই এগোবে রাজ্য সরকার সমস্ত রকম বাধা বিপত্তিকে কাটানোর জন্যে, তাই আশা করছি অ্যাপিয়ারিং বিএডরাও সুযোগ পেলেও পেতে পারে, ঠিক আছে। নেক্সট, স্যার আমার এমএ বিএড করা আছে, বয়স 42, আমি জেনারেল, বয়সের ছাড় পাওয়া যাবে কিনা? এই প্রশ্নটা প্রচুর এসছে। কেন এসছে সেই কারণে বলি, অনেকে বলবে পাগলের মতো প্রশ্ন করার কি আছে। দেখো, যার বয়স আজকে 36 জেনারেল, তার তো কোনো বাধা নেই, সে বুঝতে পারবে না। কিন্তু যে দীর্ঘ 10 বছর ধরে একটাও পরীক্ষার সুযোগ পেল না, তার কাছে এই প্রশ্নটা কিন্তু সত্যিই খুব কার্যকরী একটা প্রশ্ন। স্যার 10টা বছর তো নিজেকে প্রমাণ করার সুযোগ পেলাম না, এই যে আমরা একটাও পরীক্ষার সুযোগ পেলাম না, তাহলে কি সরকার আমাদের জন্য বয়সের কোনো ছাড় দেবে না? যদি আমাকে জিজ্ঞাসা করো, আমি বলবো দেওয়া উচিত, কিন্তু সেই ক্ষমতা তো আমার নেই। তোমার কি মনে হচ্ছে বয়সের ছাড় দেওয়া উচিত নাকি উচিত না? দেখো, জনমত তৈরি করতে হবে, সরকারকে চাপ দিতে হবে। আজকে বিচারপতি যেরকম বললেন কেন 10 বছর ধরে টেট নেওয়া হচ্ছে না, তাহলে এই জায়গাটা দেখিয়ে আমাদেরকেও দাবি তুলতে হবে বয়সের ছাড় দেওয়া হোক, বয়সের ছাড় দেওয়া হোক। অন্তত কিছু না হলেও এই যে 10 বছরের অন্তত 5টা বছরের এক্সট্রা ছাড় দেওয়া হোক, যাতে তারা সুযোগ পায়, যারা প্রত্যেকে পরীক্ষায় বসতে পারে, তারা যাতে বঞ্চিত না হয়। আপনি তাদেরকে বঞ্চিত বলছেন, কিন্তু দীর্ঘ 10টা বছর আমরা যে বঞ্চিত হলাম আমাদের কথা তো কেউ ভাবছেন না। তো আমি তাদের হয়ে সরকারের কাছে আরও একবার দাবি জানাচ্ছি, কমিশনের কাছে দাবি জানাচ্ছি, এই বিষয়টা যেন বিবেচনা করা হয় এবং আমাদেরকে এই দাবি তুলে কিন্তু রাজপথে নামতে হবে, না হলে বহু ছাত্রছাত্রী একটা সুযোগও পাবে না নিজেকে প্রমাণ করার। নেক্সট, সাবজেক্টের পরীক্ষার প্রশ্ন কি এমসিকিউ টাইপ হবে? আশা করছি এমসিকিউ টাইপ হবে, কারণ লাস্ট মাদ্রাসার আমরা আপার প্রাইমারির যে টেটের পরীক্ষা, তারপরে যখন সাবজেক্টের পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু এমসিকিউ টাইপেরই প্রশ্ন এসেছিল। তাই আশা করা যাচ্ছে এখানেও এমসিকিউ টাইপেরই প্রশ্ন হবে। সাবজেক্টের পরীক্ষার সিলেবাস কি হবে? একটা লাখ টাকার প্রশ্ন, বহু পেয়েছি এই প্রশ্নটা। স্যার সিলেবাস কি হবে? আমি এখন থেকে আপার প্রাইমারি সাবজেক্টের জন্য কি পড়ব? দেখো, সেই অর্থে এই মুহূর্তে দাঁড়িয়ে আপার প্রাইমারি সাবজেক্টের কোনো সিলেবাস আমার কাছে নেই। তবে আমি যদি কোনো সিলেবাস পাই আমি অবশ্যই তোমাদেরকে আমার গ্রুপে শেয়ার করব, হোয়াটসঅ্যাপ গ্রুপে। যারা এখনও জয়েন করোনি জয়েন হয়ে যাও। আর এই মুহূর্তে যদি আমাকে জিজ্ঞাসা করো কি পড়বো, আমি একটা কথাই বলবো, এসএলএসটির যে সিলেবাসটা আছে সেটাকে চুটিয়ে পড়ে যাও। এসএলএসটির সাবজেক্টের সিলেবাস 9-10-এর সিলেবাসটাকে চুটিয়ে পড়ে যাও, তাহলেই কিন্তু আপার প্রাইমারির জায়গাটা কভার আপ হয়ে যাবে। বোঝাতে পারলাম? নেক্সট, স্যার আমার বিষয় দর্শন বা এডুকেশন, আমি কোন বিভাগের জন্য আবেদন করব? এই প্রশ্নটাও অনেকের কাছ থেকে এসছে।
স্যার আমি ফিলোসফি নিয়ে পড়ি, তাহলে আমার জন্য তো নেই, কারণ আমরা তো দেখছি যে মানে 6 to 8 তো ফিলোসফি পড়ানোই হয় না, তাহলে আমি কি পড়াবো? দেখো, আমরা যদি সিটেটের পরীক্ষা দেখি, তুমি যদি আর্টস সেক্টর থেকে হও, সে তোমার সাবজেক্ট মিউজিক হতে পারে, তোমার সাবজেক্ট কি বলবো এডুকেশন হতে, তোমার সাবজেক্ট ফিলোসফি হতে পারে, তোমার সাবজেক্ট পল সায়েন্স হতে পারে, তো 6 to 8 মধ্যে তো এই সাবজেক্টগুলো নেই। তাহলে বারবার বলি, এখানে দুটো গ্রুপে ভাগ করা হয়, একটা হচ্ছে আর্টস সেক্টর, একটা সায়েন্স সেক্টর। স্যার কমার্সরা কোথায় যাবে? যারা কমার্স আছো তাদেরকেও সায়েন্স সেক্টরেই বসতে বলা হয়, ঠিক আছে? এবং তুমি যখন পড়াতে যাবে তোমার সামনে সাবজেক্ট চুজ করতে হবে, যে তুমি আর্টস সেক্টর থেকে এসছো, তাহলে তুমি হিস্ট্রি পড়াবে নাকি জিওগ্রাফি পড়াবে। তুমি তাহলে হিস্ট্রি যদি চুজ করো হিস্ট্রির পরীক্ষা দেবে, জিওগ্রাফি চুজ করলে জিওগ্রাফির পরীক্ষা দেবে। তুমি যদি কমার্স সেক্টর থেকে হয়, যেমন আমাকে একজন প্রশ্ন করেছিল, স্যার আমার বিষয় ইকোনমিক্স, আমি কোন বিভাগে আবেদন করব? ইকোনমিক্স, তাহলে তোমাকে সায়েন্সের বিভাগে আবেদন করতে হবে। সেখানে কি কি আছে? সেখানে আছে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, ম্যাথ আছে। তোমাকে সাবজেক্ট চুজ করতে হবে। তুমি যে সাবজেক্ট চুজ করবে তুমি সেই সাবজেক্ট টিচার হওয়ার জন্যে তুমি অধিকারটা পাবে। বোঝাতে পারলাম? এখানে তুমি অনার্সে কোন সাবজেক্ট নিয়ে পড়েছো সেটা কিন্তু অগ্রাধিকার পাবে না। শুধু অগ্রাধিকার পাবে তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে নাকি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে। যদি আর্টস থেকে হও তাহলে ইতিহাস ভূগোল, যদি সায়েন্স থেকে হও ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। বোঝাতে পারলাম? আশা করি এই জায়গার কনফিউশনটা তোমাদের দূর হয়েছে। এবার অনেকেই আমাকে বলেছো, স্যার আপার প্রাইমারির জন্য একটা ডেডিকেটেড ব্যাচ হোক। তো যারা বিএসএসসিআই এর হাত ধরে নিজেদের আপার প্রাইমারির জার্নিটা স্টার্ট করতে চাইছো, দেখো আমরা দেখেছি লাস্টবার প্রাইমারি যখন হবে হবে বলেছিল, অনেকেই বিশ্বাস করেনি, কিন্তু যখনই নোটিফিকেশন দিয়ে এক্সাম ডেট ঘোষণা করে দেওয়া হলো তখনই হুড়মুড়িয়ে প্রস্তুতি নিতে শুরু করলো। ঠিক আছে, তো তোমার ক্ষেত্রেও যাতে এটা না হয় তাই আজ থেকেই তুমি কিন্তু আপার প্রাইমারির প্রস্তুতি শুরু করতে পারো আমাদের হাত ধরে। অনেকেই রিকোয়েস্ট করছো, তোমাদের রিকোয়েস্টেই মূলত এই ব্যাচটা আনা, আমি নিজে কখনোই আনতে চাইনি, কিন্তু তোমাদের রিকোয়েস্টে আপার প্রাইমারির জন্য আমরা একটা ডেডিকেটেড ব্যাচ আনছি, যেটা পয়লা বৈশাখের পর 2রা বৈশাখ 16 তারিখ থেকে ক্লাস শুরু হবে। তো তুমি যদি মনে করো বিএসএসসিআই এর হাত ধরে দীর্ঘ 11 বছর পর এই যে আপার প্রাইমারির সুযোগ, সেই সুযোগটাকে আমি অবশ্যই নেব, তাহলে অবশ্যই আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারো, আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো, সেখান থেকে সরাসরি অ্যাডমিশন নিয়ে নিতে পারো। ছোট্ট একটা কথা জানিয়ে রাখি, দেখো যারা সত্যি সত্যি চালাক তারা কিন্তু প্রথম থেকেই প্রস্তুতি শুরু করেছে। অনেকেই আমাকে কমপ্লেন করো, স্যার আপনাদের ওখানে ফোন করলে ফোনে পাওয়া যায় না। হ্যাঁ, এই কমপ্লেনটা একদম সত্যি, কারণ প্রচুর ফোন আসে এবং যখন কেউ কথা বলছে তার কোয়ারি এক একজনের সঙ্গে 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা পর্যন্ত কথা বলে আমাদের যারা এক্সিকিউটিভ আছেন। ঠিক আছে, তো কারণ তার কোয়ারিটা মেটাতেই হয়তো আরও 10টা 20টা ফোন ওয়েটিং থেকে যাচ্ছে, তার জন্য সত্যি আমরা দুঃখিত। কিন্তু সে কারণেই আমরা বিকল্প ব্যবস্থা করেছি, bssci.in আমাদের নিজস্ব ওয়েবসাইট। সেখানে গিয়ে তুমি তোমার সমস্ত কোয়ারিজ, এই কোর্স সংক্রান্ত, কবে ক্লাস হবে, কিভাবে ক্লাস হবে, কতগুলো ক্লাস হবে, কতগুলো লাইভ ক্লাস থাকবে, ইচ অ্যান্ড এভরিথিং, কারা পড়াবে, নোটস কেমন হবে, ক্লাস কেমন চলবে, তার সমস্ত কিছু তোমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। তো তোমরা সেখান থেকেও ডিরেক্টলি নিজের মতো করে দেখে আজকে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। তোমার যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা, রাত্রিরে হোক, দিনে হোক, সকালে হোক, ফোন পাওয়ার অপেক্ষায় ওয়েট করে বসে থাকতে হবে না। ডিরেক্ট ওয়েবসাইটে ঢোকো, এনরোল করো, ক্লাস করতে শুরু করে দাও। সো যারা মনে করছো আপার প্রাইমারিতে তোমাদের পাখির চোখ করে তোমরা এগোবে, বিএসএসসিআই এর হাত ধরে এগোবে, আগামী 16 তারিখ সেই দিন যেদিন থেকে আমরা আপার প্রাইমারির জন্য তোমাদের সকলকে নিয়ে এগোবো। আজকে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানিও, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে থাকলে টার্গেট আপার প্রাইমারি 2025 লিখে কমেন্ট করো, আমি পার্সোনালি তোমাকে গ্রুপের লিঙ্ক শেয়ার করব। থ্যাংক ইউ।